আরিশা, তুই কি অ্যাসাইনমেন্ট করেছিস? আরিশা সাদাপের কথা শুনে অবাক হয়। কিসের অ্যাসাইনমেন্টের কথা বলছে? ভুরু কুচকে জিজ্ঞাসা করে। কিসের অ্যাসাইনমেন্টের কথা বলছিস সাদু? সাদাপ চোখ ইশারা করে কিছু একটা বোঝালো আরিশাকে। সাদাপের ইশারা বুঝতে পেরে আরিশা অগ্নিদৃষ্টিতে তাকায় তার গুণধর ভাইয়ের দিকে। মেয়ে আছে তাই তো তার এই ভাবসাব, এটা বুঝতে তার বেগ পেতে হলো না। রাফিদ সামনে থেকে চলে যেতেই সাদাপ আরিশার পাশ ঘেঁষে বসে। কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে, কিরে ফুপুর বান্ধবীর মেয়ে কোথায়? আরিশা কনুই দিয়ে সাদাপের পেটে গুঁতা দিয়ে বলে, এসব লুচ্চামি ছেড়ে ভালো হ। ভালো হইতে পয়সা লাগে না, বুঝোস? তোরে অনেক ছাড় দিচ্ছি, এখন আর এসব চলবে না। আমি আরাব ভাইরে সব বলবো। আর শোন, এই মেয়ে পর্দা মেনটেন করে, ইসলামিক মাইন্ডেড। তোর মতো ছেলের সামনে সে কখনোই আসবে না। সাদাব কিছুটা ভাব নিয়ে বলে, আইছে আমার এই মেয়ে কানাডা থাকে, সেখানে থেকে আর কতটাই এসব মেনটেন করে বোঝাই যায়। দেশে এসে হুজুর সাজবে, সেখানে গিয়ে আবার দেখবি ক্লাবে ক্লাবে ঘুরে বেড়াবে। আরিসার মেজাজ এই মুহূর্তে প্রচণ্ড খারাপ হয়ে যায়। না জেনে বুঝে একটা মেয়ের সম্পর্কে এত খারাপ মন্তব্য কি করে করতে পারে? তার কোনো ভাই বোনই তো এমন না, এই ছেলে এমন হলো কি করে? রাগ কন্ট্রোল করতে না পেরে আরিশা সাদাপের চুল মুঠি করে ধরে। শয়তান, সবাইকে কি নিজের মতো চরিত্রহীন মনে করিস? সবাই কি তোর মতো নাকি, যে ওপরে এক আর ভেতরে আর এক? এই মেয়ের সম্পর্কে কি জানিস তুই? ওর পরিবার নিয়ে তোর কোনো ধারণা নেই। না জেনে বুঝে একটা মানুষ নিয়ে বাজে মন্তব্য করতে হয় না। এই মেয়ে যতটা ইসলাম মেনে চলে, তুই তো তার হাফও মেনে চলিস না। ছাইড়া দে মা, আমার মাথার চামড়া উঠে আসবে। বোন ছাড় আমারে, যত সব ফাইল পোলাপন। নাইলাহার কান্না শুনে আরিছার হুঁশ ফিরে। উষার কোলে যে নাইলাহা ঘুমিয়ে গেছে এটা সে ভুলে গিয়েছিল। সাদাবকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় বেডের কাছে যাবে বলে। সোফা ছেড়ে উঠতেই দেখে উষা ঘুমিয়ে পড়েছে। নাইলাহর গলা ভাঙা কান্না শুনেও সেই ঘুম কাটল না। আরিশা দীর্ঘ শ্বাস ফেলে। মেয়েটা রাতে নিশ্চিন্তে একটু ঘুমাতেও পারে না। সারা রাত কেমন ছটপট করে, একটু পরপর কেঁপে ওঠে। আরিশা আস্তে করে উষার থেকে নাইলাহকে নিয়ে নেয়। মোটুর বাচ্চা, চল খাবো, খিদে পেয়েছে। বেদি তো আর দেখতে পারলাম না, খাবার খেয়ে পেট ভরি। আরিশা দাঁতে দাঁত চেপে বলে, তোকে ভাত কেন, গরুর গোবরও খেতে দিব না আমি। তুই আমাকে না খেতে দেওয়ার কে? তোরে 2 দিন পরে লাথি দিয়া এই বাড়ি থেকে বের করে দিব। সাদাব, তোমাকে সেময় দিই? সাদাব লাজুক মুখ করে বলে, এখন না ভাবি, একটু পরে দিও। আবার চোখ আর হাত দ্বারা ইশারা করে বোঝায় সেমাই দিতে। সামনে ফুপুর বান্ধবীর হাজবেন্ড, তাই তো কিছু বলতেও পারছে না বেচারা, সভ্য বাচ্চার মতো বসে আছে। তুবা সবাইকে পিরিচে সেমাই দিয়েছে। এক্সট্রা বাটি ট্রেতে রাখা আছে, তাই শুধু সেমাইয়ের পুরো বাটিটাই হাতে করে নিয়ে আসে। যেহেতু নাবিলা ভূঁইয়ার বান্ধবীর হাজবেন্ড ওয়াশরুমে গেছে, তুবা বাটি নিয়ে আসতেই আরিশা বলে, শেয়ালের হাতে মুরগি দিচ্ছ ভাবি? হ্যাঁ, কপালে জুটে কিনা দেখো। উষা মিষ্টি খেতে খেতে বলে, আমার ভাইকে একদম কিছু বলবে না, শুধু সেমাই খেতে চেয়েছে, আর তো কিছু না। আমার ভাইটা না হয় মিষ্টিটা একটু পছন্দ করে, সে সেমাই চেয়েছে, তোমাকে তো আর চাইনি আপু। সাদাব খুক খুক করে কাশি দিয়ে ওঠে। এসব কি বলছে তার বোন? আরিসা ভুরু কুচকে তাকায় সাদাব আর উষার দিকে। কি বললি তুই? আমাকে চাইনি মানে? উষা থতমত খেয়ে যায়। এদিকে তুবা সেমাইয়ের বাটি নিয়ে সাদাপের সামনে দাঁড়াতেই সে খপ করে বাটিটা নিজের হাতে নিয়ে নেয়। বাটিটা হাতে নিতেই জামিল সাহেব ওয়াশরুম থেকে বের হয়ে আসে। সাদাব তো ওদের সামনে যথেষ্ট ভদ্রভাবে থাকার চেষ্টা করছে, তাই সেমাইয়ের বাটি হাতে নিয়েই বলে, ধুর ভাবি, তোমাকে বললাম যে সেমাই পরে খাবো, এখন খেতে পারবো না। বুঝোই তো সুগার হেলথের জন্য অনেক ক্ষতিকর। তুবাসহ এখানে উপস্থিত সবাই তাজ্জব বনে গেল। সাদাব এসব কথা বলছে। আরিশা উষার ওপরে ঢলে পড়ে যাবার ভান করে বলে, হায় আল্লাহ, আমাকে এই দিনও দেখতে হলো। তুবা নাক ফুলিয়ে বলে, তুমিই তো আমাকে বললে। উষা তুবাকে চোখে ইশারা করলো পেছনে তাকাতে। জামিল সাহেবকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে যা বোঝার বুঝে গেলেন। ইয়াং ম্যান, তুমি ঠিকই বলছো, সুগার আমাদের হেলথের জন্য অনেক ক্ষতিকর। এই যে এমন পদক্ষেপ নেওয়াটা আমার খুবই পছন্দ হয়েছে। সাদাব যেন এই সুযোগটাই খুঁজছিল। এই তো ভদ্রলোকের সাথে কথা বলার একটা সুযোগ পেল। জি জি আঙ্কেল, আমি একদমই মিষ্টি খাই না। রাফিদ শুষ্ক কাশি দিয়ে উঠল। ভাবি, আমি নেহাল ভাইয়ার রুমে যাচ্ছি নাইলাহকে নিয়ে। হ্যাঁ যাও। রাফিদ উঠে যেতে সাদাপও সেমাইয়ের বাটি হাতে নিয়ে উঠে দাঁড়ায় আর বলে, ভাবিকে বললাম যে মিষ্টি খাই না
না তাও দিলে। তুমি যে কি করো না, তুমি থাকো, আমি বাটিটা রেখে আসি। জামিল সাহেব কিছু না বুঝলেও বাকিরা সব কিছুই বুঝেছে। রাত 10টার দিকে সাগর ফুপুর বাসায় এসেছে। ডিনার মেহমানদের সাথেই করেছে। 11টার দিকে ওনারা চলে গেছে। এখন মাইন্ড রিফ্রেশের জন্য সাগর ছাদে আছে। একটু পরেই তারা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিবে। সাগরের সাথে নেহালও ছিল ছাদে। 5 মিনিট হবে নিচে গিয়েছে। আরিশা আপু, আমি তোমার থেকে ওই লাল রঙের পর্তুলিকা ফুলের ডাল কিন্তু নিয়ে যাব এবার। নিয়ে যা, আমি তো আর বারণ করিনি। একা একা ছাদে যাব কিভাবে, ভয় করে। তুমি চলো না সাথে। নেহাল ভাইয়া ছাদে আছে। যা, তুই কিছু হবে না। নেহাল ভাইয়ার সাথে যদি সাগর ভাইও থাকে তখন? আরিশা বিরক্তিমাখা দৃষ্টিতে তাকায় উষার দিকে। চোখ মুখ কুঁচকে বলে, ভাইয়াকে দেখছি নাইলা হয়ে কোলে নিয়ে বসে আছে ভাবিদের রুমে। আর রুমে আসার সময় দেখছি নেহাল ভাইয়া ছাদে যাচ্ছে। নাইলাকে কোলে নিয়ে বসেছিল কখন? 10-15 মিনিট আগে। আর নেহাল ভাইয়াকে কখন যেতে দেখলে? এই তো রুমে ঢোকার আগে। তার মানে সাগর ভাই ছাদে নেই। উফ উশি, বলো না বলো না। না নেই, তোর সাগর ভাই নেই ছাদে। জামাইকে ভাই ডাকে, শালি বেয়াদব। আকাশে চাঁদ নেই, ঘুটঘুটে অন্ধকার, আবার কুয়াশাও পড়ছে মারাত্মক লেভেলের। লাইটের আলো বেশি দূর অবধি পৌঁছাচ্ছে না। উষার ভয় করছে এমন অন্ধকারে সামনে এগোতে। তার ওপর পুরো ছাদ খালি, নেহালের টিকিও দেখা যাচ্ছে না। অন্ধকার, ভূত প্রেত এসবে উষার ভয় প্রচুর। তাই গলা ছেড়ে ডেকে ওঠে, ভাইয়া, নেহাল ভাইয়া, ওই নেহাল ভাইয়া, তুমি ছাদে আছো? তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। ভয়ে উষা জড়সড় হয়ে আছে। এখন যে নিচে চলে যাবে এই সাহসটাও তার হচ্ছে না। তাই শুষ্ক ঢোক গিলে গলা ভিজিয়ে আবারও ডাকে, নেহাল ভাইয়া, তুমি ছাদে নেই? আপু যে বলল তুমি ছাদে এসেছো, তোমাকে দেখেছি ছাদে আসতে, আর দরজাও তো খোলা। এই নেহাল ভাইয়া, কই তুমি? আবার চুপ করে দাঁড়ায় উষা। এবার সত্যিই ভয় লাগছে তার। উষা ছাদের দরজা পেরিয়ে খুব বেশি সামনে আগায়নি। সামনের দিকে বাতি থাকায় সামনের দিকে হালকা হালকা দেখা যায়। হাত উঠিয়ে ঘাড়ের ওপরে পড়ে থাকা চুল বাঁধতে চাইল উষা, কিন্তু পারল না। তার আগে কেউ একজন উষার ডান হাতের কবজি মুষ্টিবদ্ধ করে ধরে ফেলে। ভয়ে আতঙ্কে উষা সারা শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে, কেঁপে ওঠে সারা সর্বাঙ্গ। ভূতের ভয়টা এবার ঝেঁকে বসেছে মনে। উষা নিজের চোখে দেখেছে ছাদে কেউ ছিল না। তাহলে হাত ধরল কে? ভূত? উষার জ্ঞান হারানোর উপক্রম। দ্রুত আয়তাল কুশি পড়তে চাইল, কিন্তু মুখে আসলো না। এর মধ্যে হাতে টান পড়ায় পেছন ঘুরতে হয় এবং সে চাইল খুব জোরে চিৎকার দিতে, কিন্তু তার আগেই আগন্তুকটি তার মুখ চেপে ধরে। উষা চোখ বন্ধ করে শুধু মুখ দিয়ে শব্দ করছে। স্টপ, এভাবে করার কি আছে? ইঁদুরের কলিজা নিয়ে এত রাতে ছাদে এসেছিস কেন? ধুর, ইঁদুরের কলিজার সাথে তুলনা করলেও তো ভুল হবে। ইঁদুর বেটা রাগ করবে, বলবে তোমার পার্টনারের কলিজার থেকেও আমার কলিজা বড়। পুরুষ মানুষের অতি পরিচিত কণ্ঠস্বর কর্ণকোর হতেই পিটপিট করে চোখ খুলল উষা। সামনে কাঙ্ক্ষিত পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ধুকপাকানি বেড়ে গেল 1000 গুণ। হার্টবিটটা বাইরে বেরিয়ে গেলেই বুঝি শান্ত হবে। যে পুরুষের ভালোবাসায় নিজেকে সিক্ত করতে চায় মন, সেই পুরুষের অনাকাঙ্ক্ষিত স্পর্শ উষার হৃদয়ে ঢেউ তুলে দিয়েছে। সমুদ্রের স্রোতের মতো বাধাহীন, টালমাটাল হয়ে উঠছে মন। নিজেকে বেমিশাল ঠেকছে সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষটার থেকে। চোখ ফেরাতে ইচ্ছে করছে না তার। এক পলকে তাকিয়ে থাকলো। গাঢ় কালো মণিওয়ালা গভীর চোখ দুটোতে হারিয়ে যেতে ইচ্ছে করছে। চোখ থেকে দৃষ্টি সরিয়ে নজর স্থির করলো সাগরের ডান হাতের ওপরে, যে হাত চেপে ধরে আছে উষার নরম উষ্ণ ঠোঁট। উষার অন্তর কেঁপে উঠল। ঠিক কতদিন পর, দিন নয় কত বছর পরে তার ভালোবাসার পুরুষ তাকে স্পর্শ করেছে। উষার চোখে জল চিকচিক করছে। মনের ভিতরে তৈরি হওয়া ভূতের ভয় কোথায় গায়েব হয়ে গেল। মনে একরাশ শীতলতা, ভালোবাসা পাওয়ার ব্যাকুলতা অনুভব করলো উষা। খুব ইচ্ছে করছে সাগর ভাইয়ের গাল ছুঁয়ে দিতে। পাষাণ মানবের শক্তপোক্ত বুকে মাথা গুজে হাজারো অভিযোগ করতে ইচ্ছে করছে। যে মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য হৃদয় ব্যাকুল হয়ে আছে, সেই মানুষের একটু কাছে আসাতে মনে কেমন সুখ সুখ যন্ত্রণা অনুভব করতে পারছে উষা। উষার চোখের দিকে দৃষ্টি স্থির রেখে হাত সরিয়ে নিল উষা। দুজনের মধ্যে যথেষ্ট দূরত্ব আছে। সাগর নিজেকে আরও একটু পিছিয়ে নিয়ে সেই দূরত্বটা আরও বাড়িয়ে দিল। উষার খুব ইচ্ছে করলো বলতে, ছাড়লেন কেন সাগর ভাই? আর একটু ধরুন না। ভালোবেসে আমাকে আপনার ওই শক্ত পাষাণ বুকটাতে মাথা রাখার অধিকার করে দিন না।
আপনার প্রণয়ের প্রণয়নী করে দিন না, কিন্তু মুখে বলতে পারল না কিছুই। মনের ব্যাকুলতা মনেই রয়ে গেল। সাগর একবার উষাকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নিল। উষার ভেতরে চলতে থাকা ঝড়ের আভাস সে বাইরে থেকে না পেলেও আন্দাজ করতে পেরেছে কিছু একটা। মেয়েটা তাকে কতটা ভালোবাসে সেটা সে খুব ভালো করেই জানে। সাগর থতমত কণ্ঠে বলে, এত রাতে ছাদে এসেছিস কেন? উষার ঘোর কাটল না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ব্ল্যাক জিন্স আর ডার্ক রেড কালারের টি শার্ট পরিহিত সুদর্শন পুরুষের দিকে। গাল ভর্তেই চাপ দাঁড়িয়ে ডার্ক পিঙ্ক ঠোঁট জোড়া কেমন মোহনীয় ঠেকছে উষার কাছে। একটু ছুঁয়ে দিতে পারলে হয়তো মনের নিষিদ্ধ অনুভূতিটা একটু দমে যেত। গভীর চোখ দুটোর ওপরে থাকা কালো ঘন মোটা ভুরু জোড়া পুচকে তাকিয়ে আছে তারই দিকে। মুখে কেমন একটা বিরক্তির ছাপ। সাগরের থুতনিতে থাকা নীল রঙা তিলটা দেখা হয় না কতদিন। সাগর দেশ ছাড়ার সময়ে মুখে চাপদাড়ি ছিল না। 25 বছর বয়সী সুদর্শন পুরুষটা উষার সামনে দাঁড়ালে তার ভেতরে প্রলয় শুরু হয়, দম বন্ধ হয়ে আসে। সাগর বিরক্ত হলো, কপালের ভাঁজ আরও গাঢ় হলো। তপ্ত শ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলে, সমস্যা কি তোর? কথা কি কানে যাচ্ছে না? চোখ দিয়েই তো মনে হচ্ছে আমাকে ধর্ষণ করে দিচ্ছিস। উষা হক চকিয়ে উঠল, ঘর থেকে বের হলো। ভাবতে লাগলো, নির্লজ্জের মতো এই পুরুষের দিকে তাকিয়েছিলাম আমি। আয় হায়, এই ব্যাটাত্ব ভাব আরও 10 গুণ বেড়ে যাবে। তারপর ঝট করে মনে করার চেষ্টা করলো, এইমাত্র কি বলল সাগর ভাই? তাকে চোখ দিয়ে ধর্ষণ করে দিচ্ছি মানে? উষা গরম চোখে তাকালো সাগরের দিকে, কণ্ঠে ক্রোধ নিয়ে বলল, কি বললেন আপনি? চোখ দিয়ে ধর্ষণ করে দিচ্ছি মানে? সাগর কপালের ভাঁজ স্থির রেখে অবাক দৃষ্টিতে তাকালো উষার দিকে। তো কি বলবো? যেভাবে তাকিয়েছিলি যে কেউ দেখলে তাই ভাববে। হ্যাঁ, আইছে আমার হিরো আলম রে, বলে মুখ বাঁকালো উষা। নিজেকে খুব হ্যান্ডসাম ভাবেন। যেই না আমার চেহারা গো, দেখতে তো ওই হিরো আলমের মতোই। সাগরের চোয়াল শক্ত হয়ে গেল। রাগে কিরমির করতে করতে বলল, থাপড়িয়ে দাঁত ফেলে দিব বেয়াদব। নিজেকে দেখেছিস আয়নায়? দেখতে তো শাক। দেখেছি। কোনো বলিউড হিরোইন থেকে কম নয় আমি। মানুষ আমার থাক আর বললাম না। সাগরের রাগ কমার পরিবর্তে আরও বেড়ে গেল। উষার আরও একটু সামনে ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলল, আমার সৌন্দর্যের আর কি বর্ণনা দিব বল? দেখতে হিরো আলমের মতো বলেই সেই ছোট থেকে আমার পিছে ঘুরঘুর করছিস, সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইছিস। তারপর সরে এসে হাত ছড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, আমি যখন দেখতে হিরো আলমের মতোই আর তুই বলিউড হিরোইনদের মতো, তোর পাশে তো আমাকে কিছুতেই মানাবে না। দিবসটা গ্রহণ করে নে, মুক্তি দিয়ে দে আমাকে। তুইও মুক্ত পাখির মতো উঠতে থাক। উষার মনে উঠতে থাকা প্রজাপতি কোথায় পালালো? ব্যথিত হলো হৃদয়। আহত দৃষ্টিতে তাকালো সাগরের দিকে, করুণ স্বরে বলল, সাগর ভাই, আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই হয় না। মানুষ সৃষ্টির 50 বছর পূর্বেই নাকি তার সাথে কার বিয়ে হবে এটা নির্ধারণ করে রাখা হয়েছে। ক্লাস 7-এ থাকাকালীন সময়টাতে আমি নিতান্ত একটা বাচ্চা। তখন আমাকে যে যা শেখাবে আমি তাই শিখব, যে যা করতে বলবে তাই করব। বিশেষ করে বড়দেরকে যা করতে দেখব তাই ঠিক মনে হবে। সেদিন চাচি আম্মা চাচুকে চুমু দেওয়ার সময়ে আমি দেখে ফেলি। পরে চাচি আম্মাকে জিজ্ঞাসা করলে বলেন, স্বামী ছাড়া কারো কাছে যাওয়া যায় না, প্রাপ্তবয়স্ক কাউকে চুমু খাওয়া যায় না। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমিও কি আমার জামাইকে চুমু খেতে পারবো? চাচি আম্মা বলেছিল আমিও পারবো চুমু খেতে। আমি তো তখন বুঝতাম না, আপনাকে জামাই বলতাম, তাই তো গালে চুমু দিয়েছিলাম। আপনিও কি আমাকে ছেড়ে দিয়েছিলেন? আপনিও তো আমাকে কত কথা শোনালেন, কত বাজে বাজে কথা বলেছেন। সেই দিনের পরে আমি কখনো আপনার আশেপাশে গিয়েছি? যাইনি। অথচ আপনি পারতেন সেদিন আমাকে সুন্দর করে বুঝিয়ে বলতে। আমি না হয় ছোট ছিলাম তাই বুঝিনি, আপনি তো বড় ছিলেন। সাগর নিশ্চুপ, সে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। উষা যা বলছে সত্যি বলছে। এমন কথার বিপরীতে কি বলতে হয় সাগরের জানা নেই। উষা কতক্ষণ সাগরের মুখের দিকে তাকিয়ে থেকে ফের বলতে লাগলো, আল্লাহর ইচ্ছায় বিয়েটা হয়েছে, পবিত্র একটা বন্ধনে আবদ্ধ আছি আমরা। যদিও আপনি সেটা মানেন না। এই বিয়ে যদি ভাঙে, আল্লাহর নির্দেশেই ভাঙবে। আমি নিজে থেকে কখনোই এমন ভুল সিদ্ধান্তের দিকে আগাবো না। আপনি আমার মায়ের জন্য আমাকে জাজ করতেছেন, করেন, সমস্যা নেই। মানুষ দাঁত থাকতে কখনো দাঁতের মর্যাদা দেয় না। মানুষ ভুল করার পরেও সেই ভুল শুধরে একবার না কয়েকবার সুযোগ দেয়। আর আপনি তো আমাকে কোনো সুযোগই দিচ্ছেন না। উষা চোখের জল মুছতে মুছতে কথাগুলো বলল,
প্রথম দিকে নিজেকে শক্ত রাখতে পারলেও পরে আর পারেনি, গলাটা ধরে এসেছে। ধরা গলায় আবারও বলল, আমাকে কোনো সুযোগ না দিয়েও আপনি যদি চান আমাকে ডিভোর্স দিবেন, দিতে পারেন। রোজ রোজ তোকে ডিভোর্স দিব, তুষাকে ডিভোর্স দিয়ে দিব, এসব শুনতে আর ভালো লাগে না। দিয়ে দিবেন ডিভোর্স। এখন আপনাকে সবাই বকলেও কথা শোনালেও একবার ডিভোর্স হয়ে গেলে আর কেউ কিছু বলবে না। কথাগুলো বলে উষা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। সাগর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে দেখল ব্ল্যাক ট্রাউজার এবং হাঁটু অবধি হোয়াইট কালারের ফ্লোরাল টপস পরিহিত রমণীর প্রস্থান। কালো দীঘল লম্বা চুলগুলো কোমর ছাড়িয়েছে। হাঁটার গতি অনেক বেশি হওয়ায় চুলগুলো কেমন দুলছে। সাগর বুকের বাঁ পাশে কেমন চিনচিনে ব্যথা অনুভব করলো। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পাওয়ায় চমকে তাকালো পিছে। নেহালকে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারল সব কিছুই শুনেছে সে। উষা ছাদে আসার 5 থেকে 10 মিনিট আগে নেহাল আবার ছাদে আসে। নেহালের কানে হেডফোন থাকায় উষার ডাক শুনতে পায়নি। পাশে সাগরের অস্তিত্ব না পেয়েও কান থেকে হেডফোন খুলে ফেলে এবং উষার আর সাগরের কথোপকথন শুনতে পায়। দুজনকে কথা বলতে দেখে সে চুপ থাকে। আমার বোন ঠিকই কথাই বলেছে সাগর, কেন নিজে কষ্ট পাচ্ছিস, আমার বোনটাকেও কষ্ট দিচ্ছিস। আমাদের ছেলেদের মধ্যে বিশেষ একটা গুণ আছে, আমরা কোনো মেয়ের চালচলন এবং শরীরের অঙ্গভঙ্গি, কথা বলার ধরন দেখে বলে দিতে পারি মেয়েটার চরিত্র কেমন, মেয়েটা কেমন। আর তুই তো ওকে ছোট থেকে চিনিস, এই 5 বছর না হয় দূরে ছিলি। তোর কি মনে হয় উষা তার মায়ের মতো, বা ওর চরিত্র খারাপ? সাগর রাগী দৃষ্টিতে তাকালো নেহালের দিকে। এসব কিছু না, উষা খুবই ভদ্র একটা মেয়ে। আজকের যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। একটা মানুষ সবসময় একরকম থাকে না। আমার ভয় ওর সৌন্দর্য নিয়ে। মেয়েরা বরাবরই নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে। আমার সাথে থাকতে থাকতে ওর একঘেয়েমি চলে আসতেও পারে। ওর মায়ের মতো ও নিজে যে আমাকে ধোঁকা দিবে না তার কি গ্যারেন্টি আছে? মায়ের মেয়ে, এত আগাম কথা বলতে নেই। এরকম কিছু হবে সেটা তুই বা জানিস কি করে? একটা সুযোগ না দিয়ে এমন বলতে পারিস না। আমি চাইলেই তাকে আপন করে নিতে পারি, কিন্তু আমি এগোতে পারি না। আর আমি আগাতে চাইও না। আমাদের সম্পর্কের শেষ পরিণতি ডিভোর্স। উষা বোরখা পরে বসে আছে। রাফিদ নিচে নামলেই চলে যাবে। আপাতত সাগরের সামনে যেতে ইচ্ছে করছে না তার। নাবিলা ভূঁইয়া এসে বসলেন উষার পাশে। উষার মুখে মাস্ক থাকায় উষার মনোভাব বুঝতে পারলেন না, কিন্তু চোখ দেখে ঠিকই আন্দাজ করে নিয়েছেন কিছু একটা হয়েছে। উষা উঠে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, আমি গ্যারেজে চলে যাচ্ছি, তুমি ভাইজানকে পাঠিয়ে দিও। নাবিলা ভূঁইয়া পিছু ডাকলেন না। উষা আবার কিছু ভাবলো না, লিফট দিয়ে নিচে নেমে গেল। নাবিলা ভূঁইয়া দৌড়ে গেলেন সাগরের কাছে। উষা তো নিচে চলে গেছে, আর রাফিদ তো আরিশাকে নিয়ে চলে গেছে। সাদাফও তার সাইকেল নিয়ে চলে গেছে। উষা তো আর এসব জানে না। ও তো ভেবেছে রাফিদ ওকে নিয়ে যাবে। তুই বাবা যা নিচে, ওকে সাথে করে নিয়ে যা। সাগর অবাক হলো, ফুপুর দিকে তাকিয়ে থমথমে মুখে বলল, রাফিদ চলে গেছে মানে? মাত্র দুজন কিভাবে গাড়ি নিয়ে চলে যেতে পারে? ও জানে না উষা আছে, ওকে নিয়ে যাবে না? নাবিলা ভূঁইয়া গম্ভীর কণ্ঠে বললেন, রাফিদ ভেবেছে সাদা বাইক এনেছে, তাই তো চলে গেল। সাগরের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা আমি তাহলে যাচ্ছি, আর তুমি বাসায় এসো কেমন? তারপর নেহালের সাথে কোলাকুলি করে বলল, যাচ্ছি, কাল দেখা হবে, আল্লাহ হাফেজ। উষার সামনে বাইক নিয়ে আসতে উষা অবাক হলো। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। আপনি এখানে কেন? ভাইজান কোথায়? সাগর হেলমেট পরতে পরতে উত্তর করলো, ওরা চলে গেছে। যেতে হলে আমার সাথে আমার বাইকে বসেই যেতে হবে। কথা না বাড়িয়ে ঝটপট উঠে পড়। উষা চুপচাপ দাঁড়িয়ে আছে, মন খুব করে যাচ্ছে সাগর ভাইয়ের সাথে যেতে, কিন্তু কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার জন্য মন চাচ্ছে না। উষাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সাগর আবারও বলল, থাকবি নাকি উঠবি? আরিশা আমাদের বাসায় গেছে, এখন তুই বুঝিস। উষা মাথা তুলে তাকালো সাগরের দিকে। কিছুক্ষণ চুপচাপ থেকে উঠে বসলো সাগরের বাইকে। সাগর গ্লাসে তাকিয়ে দেখলো উষা কেমন আর চোখে তাকিয়ে আছে ওর দিকে। তা দেখে বাঁকা হাসলো সাগর। ধরে বস, না হলে পড়ে যাবি। উষা ধরলও না, কিছু বললও না। সাগর বাইক স্টার্ট দিল। সাগর ফুল স্পিডে বাইক ছাড়লো। রাত 12টা ওভার হওয়ায় রাস্তা একটু না অনেকটাই ফাঁকা। সাগর ইচ্ছে করে ব্রেক কষলো। হঠাৎ করে ব্রেক কষাতে উষা হুমড়ি খেয়ে পড়লো সাগরের ওপরে। উষা হকচকিয়ে উঠল, সাগরের কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরল। লজ্জায় মরে যাওয়ার অবস্থা তার। সাগর এমনটা করেছিল উষাকে জব্দ করতে, কিন্তু শেষে নিজে জব্দ হয়ে যাবে ভাবেনি। নারী দেহের ছোঁয়া শরীরে অনুভব হতেই কেমন কেঁপে উঠল সাগর। উষাও সাগরের কাঁপুনি অনুভব করতে পারল।
একে তো নিজের বিয়ে করা বৈধ নারী, যার সাথে তার সব ধরনের সম্পর্ক জায়েজ। অনাকাঙ্ক্ষিতভাবে নারী দেহের স্পর্শকাতর স্থানের ছোঁয়া পেতেই মস্তিষ্ক কেমন নিষ্প্রাণ হয়ে গেল। কাঁধে উষার উত্তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়তে মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। এই 25 বছরের জীবনে এই প্রথম কোনো নারীর এতটা কাছে আসা, তাও আবার এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শ, সাগরকে বেমিশাল করে তুলল। বিয়ের পরে এই প্রথম এমন স্পর্শ অনুভব করলো সে। হাজার হোক পুরুষ মানুষ তো, মনে নিষিদ্ধ অনুভূতিরা জেগে উঠতে শুরু করলো। একটা সময় উষাকে বোনের চোখে দেখলেও বিয়ের পরে আর সম্ভব হয়নি ওকে বোনের চোখে দেখার। সাগর ঢোক গিলল, বাইকের স্পিড কমিয়ে দিল। এই তীব্র শীতেও সে ঘেমে যাচ্ছে। উষার নিজেরও কেমন হাঁসফাঁস লাগছে, লজ্জা লাগছে এভাবে বসে থাকতে। সাগরের পিঠের সাথে নিজের শরীরের ছোঁয়া পেতে যেন লজ্জাটা আরও বেড়ে গেল। ঝট করে সাগরকে ছেড়ে দিল, কিছুটা দূরত্ব রেখে শুধু কাঁধে হাত দিয়ে বসলো। সাগরের দেহে যেন প্রাণ ফিরে পেল, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। বাইকের গতি কমিয়ে দিল, নয়তো নির্ঘাত একটা অঘটন ঘটবে। বাসার সামনে এসে বাইক থামাতে উষা বাইক থেকে নেমে দাঁড়ালো। বাসায় ঢোকার জন্য কয়েক কদম যেতেই সাগর পিছু ডাকলো। পড়ালেখায় মনোযোগ দে, ভালো একটা রেজাল্ট কর, পাবলিকে চান্স পেতে হবে। বাবা চাচ্চু তোকে নিয়ে খুব আশাবাদী। আমি কি করলাম বা কি বললাম এসব ভাবার দরকার নেই। নিজের কেরিয়ার নিয়ে ভাব, উল্টাপাল্টা কিছু ভাববি না। তোর এক্সামের আগে কিছুই হবে না, হোক সেটা ভালো বা মন্দ, যেটাই হোক পরেই হবে। আর আমাকে নিয়ে ভাবিস না। সাগরের কণ্ঠস্বর স্বাভাবিকভাবে যেমন গম্ভীর শোনায়, এখন তার থেকেও আরও গম্ভীর ঠেকলো উষার কাছে। উষাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই বাইক স্টার্ট দিয়ে গ্যারেজের দিকে গেল সাগর। উষা হতভম্বের মতো তাকিয়ে রইল সাগরের গমন পথে। সময় কারোর জন্য থেমে থাকে না, নদীর স্রোতের মতো সময় বহমান। এরই মধ্যে কেটে গেল আরও 4 দিন। সেই দিনের পরে আর উষার সাথে সাগরের দেখাও হয়নি। উষাও ইচ্ছে করেই সাগরের সামনে যায়নি। কি দরকার নিজের মনে উথাল পাথাল ঢেউ তোলার। তার উপরে সেদিন যে লজ্জাটা পেয়েছে, সাগরের অবস্থা কিছুটা হলেও সে আন্দাজ করতে পেরেছে। আরিশা আর চাচি আম্মা তাকে এটাই বলেছে। আপাতত উষা আর তার সাঙ্গপাঙ্গ নিয়ে নিউ মার্কেটে ঘোরাঘুরি করছে। আগামীকাল থেকে নতুন বছর শুরু হবে। নতুন বছর উপলক্ষে বান্ধবীরা মিলে কেনাকাটা করতে এসেছে। বাসার কেউই জানে না। দূর থেকে নাফিজ উষাকে দেখে সাগরকে সেদিকে ইশারা করে বলল, ভাই ওটা ভাবি না? উষা ভাবি? সাগর নাফিজের ইশারা লক্ষ্য করে সেদিকেই তাকালো। উষাকে দেখে সাগরের কপালে ভাঁজ পড়ল। কলেজ রেখে বাইরে ঘুরে বেড়াচ্ছে। নেহাল উষাকে দেখে ওর দিকে এগিয়ে গেল।